আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু টিচার বক্সে জানাই দিও। ফার্স্ট অফ অল এক্সট্রিমলি সরি ভাইয়া, টেকনিক্যাল একটু ইস্যুর কারণে ক্লাসটা স্টার্ট করতে একটু দেরি হয়েছে। আশা করি সবাই এখন ঠিকঠাক মতো সবকিছু দেখতেও পাচ্ছ, শুনতেও পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাইকে আবারও ঈদ মোবারক। আমরা ঈদ শেষ করে চলে আসছি, আশা করি সবাই সুস্থ আছি। এবং ঈদ কেমন গেল সবার একটু বলো তো ভাইয়াকে টিচার বক্সে। ওকে, ভেরি গুড। সো কয়েকজন হোমওয়ার্ক সাবমিট করছো, সো সবাইকে থ্যাংক ইউ। আমি হোমওয়ার্কটা দেখার টাইম পাইনি ভাইয়া, অনেক ব্যস্ত সময় গেছে। ইনশাল্লাহ হোমওয়ার্কটা দেখে ফেলবো। তো চলো আগে হোমওয়ার্কটা সলভ করি, তারপর বাকি অংশগুলো পড়বো। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং একটা পড়া, হ্যাঁ। আচ্ছা, সাউন্ড ভাইব্রেট করতেছে। আচ্ছা সবাই একটা মিনিট, সবাই একটু সাউন্ডটা চেক করো তো ভাই, সবাই ঠিক আছে কিনা সাউন্ডটা। ওকে, আশা করি সাউন্ড এখন ঠিক হয়ে যাওয়ার কথা। সো চলো ভাইয়া, দেরি না করে আমরা স্টার্ট করে ফেলি সামনের দিকে। ওকে, সো হোমওয়ার্কটা ছিল খুব ইন্টারেস্টিং একটা হোমওয়ার্ক, কিন্তু বুঝছো হোমওয়ার্কটা কি বলছে দেখো। হাউ কম্পাউন্ড পি অফ দ্য স্টেম ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম গ্রিগনাট রিয়েজেন্ট রাইট উইথ রিয়াকশনস। আচ্ছা, এটার কথা বলে দিছে C4, এটার কথা বলে দিছে হচ্ছে C4H9X। হুম, এম এর কথাও বলে দিছে এবং এন এর কথাও বলে দিছে। ওকে, সো ভাইয়া একটু খেয়াল করো, এখানে আসলে আমাদের ব্যাক ক্যালকুলেশন করা লাগবে। এটা তো একটা অ্যালকাইল হ্যালাইড বুঝতেছই, কিন্তু তোমরা কি জানো যে এটা কি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নাকি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? কেউ কি বলতে পারবা এটা আসলে কি? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নাকি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? বলো দেখি একটু ভাইয়াকে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি or 3 ডিগ্রি? ওকে, আচ্ছা 1 ডিগ্রি বলছে একজন আবিদ, আনিকা বলছে 3 ডিগ্রি। চলো আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করতে শিখি, হ্যাঁ, তাহলে একটা জিনিস শেখাও হবে। দেখো তোমাদেরকে ওজোনালাইসিস পড়াইছিলাম না ভাইয়া, খেয়াল করে এখানে কি বলছে, মনোযোগ দিয়ে একটু পড়ো, এখানে একটা কনটেক্সট আছে। বলছে এম হচ্ছে 3 কার্বন কন্টেইনিং কার্বনিল কম্পাউন্ড। এখন কার্বনিল কম্পাউন্ড হচ্ছে দুই টাইপের হইতে পারে, হয় অ্যালডিহাইড হইতে পারে অথবা কিটোন হইতে পারে, উই ডোন্ট নো ইয়েট, হ্যাঁ। আচ্ছা, উইচ ডাজন্ট রিডিউস টলেন্স রিয়েজেন্ট। আচ্ছা, এখানে একটা মজার কেস আছে। মজার কেসটা হচ্ছে টলেন্স রিয়েজেন্টকে রিডিউস করবে কি করবে না সেটা একটা ফ্যাক্ট, হ্যাঁ। এটা আমরা এখনো পড়িনি, আমরা অ্যালডিহাইড কিটোনে গিয়ে পড়বো ইনশাল্লাহ। বাট একটু মনে রাখো যে যারা হচ্ছে টলেন রিডিউস মানে টলেন্ট রিয়েজেন্টকে রিডিউস করতে পারে না তারা হচ্ছে কিটোন, আর যারা রিডিউস করতে পারে তারা হচ্ছে অ্যালডিহাইড। মানে অ্যালডিহাইড হচ্ছে রিঅ্যাকশন করে, কিটোন অনেক কিছুতেই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না অনেক সময়, হ্যাঁ। সো যেহেতু বলছে 3 কার্বন কন্টেইনিং কার্বনিল কম্পাউন্ড উইচ ডাজন্ট রিডিউস টলেন্স রিয়েজেন্ট, তার মানে এমটা হচ্ছে কিটোন, অ্যালডিহাইড না। এমটা হচ্ছে কিটোন, অ্যালডিহাইড না। ওকে, তার মানে এম এর ফর্মুলা কি হবে? 3 কার্বনের কিটোন কোনটা আছে? প্রোপানন, CH3 CO CH3। এন এর ফর্মুলা কি হবে? কেউ কি বলতে পারবা এন এর ফর্মুলা কি হবে? এনিওয়ান? এন এর ফর্মুলা কি হবে? এনিওয়ান? কেউ কি বলতে পারবা? না না, জিঙ্ক অক্সাইড না, মেইন প্রোডাক্ট, হ্যাঁ।
আচ্ছা, মনে করাই তোমাদেরকে। হ্যাঁ, দেখো এখানে দেখো এর মধ্যে টোটাল কার্বন কয়টা ভাইয়া? 4টা, 4 কার্বন। তুমি যখন কোনো একটা জিনিসকে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিলে কি হয় জানো? এলিমিনেশন হয়, অ্যালকিন হয়। অ্যালকিনকে ওজোনালাইসিস করছো, জিঙ্ক দিছো, জিঙ্ক দেওয়া মানে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন হবে। সো দেখো অলরেডি এম এর মধ্যে 3টা কার্বন চলে গেছে, 3 কার্বন অলরেডি গন। তাহলে আর কার্বন কয়টা থাকলো ভাইয়া? একটা। তাহলে এটা হচ্ছে একটা কার্বনের কার্বনিল কম্পাউন্ড, অ্যালডিহাইডই হবে, কিটোন তো হওয়া পসিবল না। সো হবে HCHO। হ্যাঁ, আবারও বলি, এর মধ্যে কার্বন আছে 4টা। তুমি এ কে যখন ওজোনালাইসিস করবা জিঙ্ক আর H2O তে, তখন কি হবে? অ্যালডিহাইড বা কিটোন হবে, মানে এম আর এন হইছে। এখন এম বলছে 3 কার্বনের, সো এটা অবশ্যই 1 কার্বনের, কারণ টোটাল মিলাইলে তো 4 কার্বন হবে। তো সবাই এইটুক পর্যন্ত বুঝছো, তার 1 কার্বনে তো কিটোন হয় না, সো সেটা অ্যালডিহাইড হবে, মিথানাল যেটা। সবাইকে একটু বুঝছো এম কিভাবে বের করলাম আর এন কিভাবে বের করলাম? বলো তো সবাই একটু টিচার ইনবক্সে কষ্ট করে ছোট্ট করে একটা সি লিখে। আরেকবার বলবো? ওকে, আরেকবার বলি, মাথা ঠান্ডা রাখো। হ্যাঁ, শোনো, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, খেয়াল করো। আমি এত কিছু কেন করতেছি? এর অ্যাকচুয়াল ফরমেশন বের করার জন্য। হ্যাঁ, এখন আমাকে বলা হয়েছে এটা হচ্ছে টোটাল 4 কার্বনের অ্যালকাইল হ্যালাইড একটা। এটাকে আমি মোটামুটি আগে অ্যালকোহলিক, আমি যদি কোন একটা বেজ নেই, স্ট্রং বেজ নেই, অ্যালকোহলিক ভার্সন নেই, তার মানে এলিমিনেশন হবে, এটা আমরা পড়ছি, মানে অ্যালকিন ফর্ম করবে। এটা হচ্ছে একটা অ্যালকিন। এটা কি ভাই? একটা অ্যালকিন। ফাইন, কোনো সমস্যা নাই। এই অ্যালকিনের মধ্যে তুমি ওজোনালাইসিস যদি করো, জিঙ্কের প্রেজেন্সে যদি করো, সেক্ষেত্রে কি হবে? অ্যালডিহাইড বা কিটোন হবে। এখন এম আর এন, অ্যালডিহাইড বা কিটোন কিছু একটা। এখন বলে দিছে এমটা হচ্ছে 3 কার্বনের, এমন একটা কার্বনিল কম্পাউন্ড যেটা টলেন্স রিএজেন্টকে রিডিউস করে না, তার মানে এটা একটা কিটোন। হ্যাঁ, এটা একটা কিটোন। রিডিউস যদি করতো, তার মানে এটা হয়তো অ্যালডিহাইড। এটা আমরা পরে পড়বো, আপাতত জেনে রাখো। তার মানে এটা হচ্ছে একটা কিটোন। কিটোন 3 কার্বনের কিটোন কোনটা আছে? প্রোপানন। তাহলে আর একটা কার্বনই বাকি থাকলো, সেটা হবে এন। আর একটা কার্বনের কিটোন হয় না, সো এটাই অ্যালডিহাইড, মিথানল। এবার ক্লিয়ার আনিকা? বুঝতে পারছি ভাইয়া? ওকে, সো হোপফুলি এটা আমরা ক্লিয়ার। ওকে, আচ্ছা, এম আর এনটা কিন্তু আমরা বের করে ফেললাম, তাই না ভাইয়া? আসো, চলো এইবার হচ্ছে ওদের কাজটা করি, আমরা ব্যাক ক্যালকুলেশন করবো। দেখো এমটা কি ছিল মনে আছে? এমটা ছিল হচ্ছে CH3CO CH3, আর এনটা কি ভাইয়া? HCOH, এটা না? চলো দুটাকে অ্যাড করে দিই। এই দুটাকে অ্যাড করলে তুমি পাবো হচ্ছে কিউ। চলো কিউটা বের করার ট্রাই করি। এইটুক মানে অক্সিজেন গুলো আর দিয়ে দিবে আর কি। হ্যাঁ, এটা নিলাম, এটা নিলাম, এই এটা হচ্ছে তোমার কিউ। মনে আছে ওজোনালাইসিসের প্রোডাক্ট থেকে কিভাবে রিঅ্যাকট্যান্ট বের করতে হতো? অ্যালকিনটা, অ্যালকিনটা বের করে ফেললাম। তার মানে অ্যালকিনটা বেসিক্যালি কি? অ্যালকিনটা বেসিক্যালি হচ্ছে CH3 ডাবল বন্ড CH2। এটা কি একটা সিমেট্রিক্যাল অ্যালকিন নাকি অ্যাসিমেট্রিক অ্যালকিন? বলো দেখি ভাইয়াকে কষ্ট করে। এটা কি সিমেট্রিক অ্যালকিন নাকি অ্যাসিমেট্রিক অ্যালকিন? এটা অবশ্যই একটা, এটা অবশ্যই একটা কি? অ্যাসিমেট্রিক অ্যালকিন, কারণ দুই পাশ তো সেম না, দুই পাশ হচ্ছে সেম না, অ্যাসিমেট্রিক অ্যালকিন। এখন এটার মধ্যে যদি তুমি HX টা অ্যাড করো, তখন কি হবে বলো তো? কার্বোক্যাটায়নের ঘটনাটা চলে আসবে, তাই না ভাই? কার্বোক্যাটায়ন, মার্কোনিকভ রুল কি বলছে দেখো, তুমি এটা খেয়াল করো। এই কার্বনে এখানে দুইটা ভার্সন হইতে পারে। দুইটা ভার্সন কি কি? CH3 C CH3 CH2 ড্যাশ, এটার দুইটা ভার্সন হতে পারে। ওকে, দুইটা ভার্সন হতে পারে। তাহলে দেখো, হয় একটাতে হ্যালোজেন ঢুকবে আর একটাতে এইচ ঢুকবে, এটাতে এইচ ঢুকবে, এটাতে হ্যালোজেন ঢুকবে। বলো তো মেজর প্রোডাক্ট কোনটা হবে? দেখো হ্যালোজেন তো নেগেটিভ, এই কার্বন পজিটিভ, এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন আছে নাই, তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটাতে দেখো হ্যালোজেন, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, দুইটা হাইড্রোজেন আছে, তার মানে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। বেশি স্টেবল কোনটা? বেশি স্টেবল হচ্ছে
দেখো 1 ডিগ্রি কার্বোক্যাটন, একটা হাইড্রোজেন নাই, এখানে তিনটাই নেই, এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটন। তাহলে চিন্তা করো বেশি স্টেবল এটা, তার মানে এটা হবে আমার মেজর প্রোডাক্ট, এটা হবে আমার মেজর প্রোডাক্ট, এটাই হচ্ছে আমার মেইন। বলো মনে পড়ছে তোমাদের সবার? মার্কনিকভ, মার্কনিকভ, বলো সবার একটু একটু মনে পড়ছে? মানে কি ছিল মার্কনিকভে, যে অ্যাসিমেট্রিক অ্যালকেনের সাথে অ্যাসিমেট্রিক রিয়েজেন্টের এডিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে তখন কি হয় ভাইয়া, যে পাশে যে কার্বন হাইড্রোজেন বেশি আছে সেখানেই হাইড্রোজেন যায়, তেলা মাথা তেল দেওয়া বলে বাংলায়, এই যে হাইড্রোজেন বেশি আছে ওখানে হাইড্রোজেন যাবে, এটা মেজর প্রোডাক্ট হবে আমাদের মার্কনিকভের রুল। বা কার্বোক্যাটন যেটা বেশি স্টেবল সেটা বেশি প্রোডিউসড হয়, এটাই হচ্ছে থিওরিটা। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? একটু টিচার বক্সে বলেন তো সবাই। ঈদের ছুটিতে হয়তো সবাই হালকা পাতলা একটু ভুলে যাইতে পারি, বাট কোনো সমস্যা নাই, এটা বুঝছে কিনা সেটা বললেই হবে। আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে আমার মেইন কনফিগারেশনটা। ওকে ভেরি গুড, তার মানে এটা আমার কি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাই তো? এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটাই হচ্ছে আমার এ। তাহলে ফর্মুলা কি দেখো, C4H9X, দেখছো C4H9X, ফাইনালি C4H9X এর ফরমেশনটা বের করছি। এখন বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিলে কি হবে, এটা গ্রিগনার রিয়েজেন্টের মাধ্যমে আমরা করব আর কি। আচ্ছা, সো এটার সাথে যদি তুমি জাস্ট কি করো, এটার সাথে যদি তুমি ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দাও, তাহলে কি হবে জানো, এই এক্স আর ওইচটা এক্সচেঞ্জ করবে, তখন এটা ফর্ম করবে CH3CH3OH আর NaX। দেখে এই দেখো, সোডিয়াম তো প্লাস, ওইচটা মাইনাস, হ্যালোজেনটা মাইনাস, কার্বনটা প্লাস, মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাস যাবে মাইনাসের কাছে, শেষ, সিম্পল হিসাব হয়ে গেল। তার মানে এটা কি ভাইয়া, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, এটা ফর্ম করছে কি 3 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি, 3 ডিগ্রি অ্যালকোহল। সবাই বলো যে এতটুকু বুঝছে কিনা সবাই? হ্যাঁ, ইচ এন্ড এভরিওয়ান, সবাই কষ্ট করে একটু ভাইয়াকে বলো এতটুকু আমরা বুঝে গেছি কিনা। ওকে, এতটুকু সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ, ভেরি গুড। সো এবার কোশ্চেনটা পড়ো, দেখো কি বলছে, হাউ কম্পাউন্ড পি অফ দ্য স্টেম ক্যান বি প্রিপেয়ার ফ্রম গ্রিগনাট রিয়েজেন্ট রাইট উইথ রিঅ্যাকশনস। আচ্ছা, গ্রিগনাট রিয়েজেন্ট থেকে আমার এই পিটা প্রডিউস করতে হবে। চলো গ্রিগনাট রিয়েজেন্ট থেকে আমরা পিটা প্রডিউস করা শিখি, গ্রিগনাট রিয়েজেন্ট থেকে আমরা পিটা প্রডিউস করা শিখি। তাহলে খেয়াল করো, গ্রিগনাট রিয়েজেন্ট ধরো তোমার কাছে আছে হচ্ছে মিথাইল আয়োডাইড, এটার সাথে ম্যাগনেসিয়ামে রিঅ্যাক্ট করায় দাও ড্রাই ইথারের প্রেজেন্সে, তাহলে কি পাবা, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, পাইছো? এখন তোমার কাছে কি, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে, বলো তো 3 ডিগ্রি অ্যালকোহল পেতে হলে তোমার কিসের সাথে রিঅ্যাকশন করাইতে হবে, মনে আছে তোমাদের? কিটোনের সাথে। 3 ডিগ্রির সাথে রিঅ্যাকশন করাইতে হলে তোমার লাগবে কিটোন, মানে 3 ডিগ্রি প্রডিউস করতে হলে, কারণ কি দেখো কোনো এইচ নাই, হ্যাঁ এরকম, তাহলে কিটোনের সাথে বা প্রোপাননের সাথে রিঅ্যাকশন করাই দাও, এরপর তো কাজ শেষ। দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভ হচ্ছে, অক্সিজেনটা নেগেটিভ, কার্বনটা পজিটিভ, ওই যে নেগেটিভিটি। তারপর ম্যাগনেসিয়ামের অক্সিডেশন নাম্বার +2, আয়োডিনের -1, ওভারঅল কত +1, আর তাহলে মিথাইলটা মাইনাস। তাহলে দেখো মাইনাস যাবে হচ্ছে প্লাসের কাছে, প্লাসটা যাবে হচ্ছে মাইনাসের কাছে। চলো দেখি কি ফর্ম করতেছে, CH3CO CH3, এই সি এর সাথে একটা CH3 আসবে, আর এ ওর সাথে আসবে হচ্ছে MgI। আর আমরা জানি গ্রিগনাট রিয়েজেন্ট দিলে ওয়াটার দিতেই হয়, অ্যাসিডিক হাইড্রোলাইসিস যেটাকে বলি। তাহলে দেখো ম্যাগনেসিয়াম আয়োডাইডের অক্সিডেশন নাম্বার তো প্লাস, তাহলে বাকি পুরাটা হচ্ছে মাইনাস, এইচটা হচ্ছে প্লাস, ওইচটা হচ্ছে মাইনাস, তাহলে দেখো প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে। তাহলে দেখো ফাইনালি কি প্রডিউস হচ্ছে, দেখো CH3, এখানে একটা CH3, এই পাশে থাকবে OH প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রক্সি আয়োডাইড, এটাই হচ্ছে আমাদের ফাইনাল পি। পিটা আমরা প্রডিউস করে ফেললাম। ওকে, নাও সবাই এটা পুরোটা একটু খাতায় লিখে ফেলো, নোট করে ফেলো, লেখা হলে টিচার বক্সে একটা ডান লেখো এবং বুঝছো কিনা জানাও, হ্যাঁ কুইকলি।
ওকে, সো আমাদের এগুলা লেখা শেষ। হ্যাঁ, চলো ছোট্ট করে একটা রিভিউ বলে দিই কুইকলি, তাহলে সবার আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বলেছিল যে এ হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দিলে হবে অ্যালকোহল, হ্যাঁ, সাবস্টিটিউশন হবে। আর অ্যালকোহলিক দিলে কি হবে ভাইয়া, তখন হবে ইলিমিনেশন, ইলিমিনেশন হয়ে হবে অ্যালকিন। ওই অ্যালকিনকে ওজোনালাইসিস করলে কি পাবো, জিঙ্কের প্রেজেন্সে পাবো অ্যালডিহাইড বা কিটোন বা দুইটাই পেতে পারি। হ্যাঁ, আচ্ছা এখন বলছে এমটা হচ্ছে 3 কার্বন কন্টেইনিং কার্বনিল কম্পাউন্ড, মানে অ্যালডিহাইড বা কিটোন যে কোনো একটা হবে, উইচ ডাজেন্ট রিডিউস টলেন্স রিএজেন্ট, যারা টলেন্স রিএজেন্টের সাথে রিঅ্যাকশন করে না বা রিডিউস করে না, সেটা হচ্ছে কিটোন। তার মানে এমটা যদি কিটোন হয়, 3 কার্বনের কিটোন কোনটা, প্রোপানন। আর টোটাল কার্বন ছিল 4টা, 3টা অলরেডি এম নিয়ে নিছে, তাহলে আর একটাই কার্বন থাকে, একটা কার্বনের তো কিটোন হয় না, সো সেটা অ্যালডিহাইডই হবে, HCHO। এখন এই দুটাকে কম্বাইন করে আগে কিউ বানাবো, এই দেখো এই দুটাকে কম্বাইন করে, কম্বাইন কিভাবে করে, এই যে এতটুকু অংশ বাদ দিয়ে দিলাম, এই দুটাকে কম্বাইন করে কিউ বানাইছি। এই কিউটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন। আচ্ছা এখন এখানে ঘটনাটা কি হয়েছে খেয়াল করো, এটা যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, এখান থেকে একটা এইচ আর হ্যালোজেন মাইনাস হবে। সো কিউ থেকে তোমার এ পাইতে হইলে এইচ এক্সটা অ্যাড করতে হবে। তো এইচ এক্স অ্যাড করলাম, দেখো অ্যাসিমেট্রিক অ্যালকিনের সাথে অ্যাসিমেট্রিক রিয়েজেন্টের কি এডিশন রিঅ্যাকশন হচ্ছে। সো মার্কোনিকোভের রুল, যেটা বেশি স্টেবল কার্বোক্যাটায়ন সেটা ফর্ম করবে, মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা এখন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলাম, এটাতে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিতাম, ওই যে অ্যাকোয়াস দিতাম, তাহলে কি হতো, 3 ডিগ্রি অ্যালকোহল। তার মানে আমার টার্গেট হচ্ছে এই 3 ডিগ্রি অ্যালকোহল বানাইতে হবে গ্রিগনাট রিয়েজেন্ট দিয়ে। গ্রিগনাট রিয়েজেন্ট কি, অ্যালকাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যেটাকে বলে, সেটা হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট। এটাই হচ্ছে আমাদের গ্রিগনাট রিয়েজেন্ট। এটার সাথে আমি যদি কিটোন দিই, শোনো, শুধু যদি মিথানল দিই তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। মিথানল ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড যদি দেই 2 কার্বন অর মোর কার্বনের, তখন পাবো হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। কিটোন দিলে পাবো 3 ডিগ্রি অ্যালকোহল। শেষ, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে, শেষ। তারপর ওয়াটার দিয়ে দিব, সেম কাজ ফর্ম করবে, দেখো 3 ডিগ্রি অ্যালকোহল, এই যে 3 ডিগ্রি অ্যালকোহল উইচ ইজ পি। এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে এরকম টাইপের কোশ্চেনে কিন্তু প্রচুর পরিমাণে বোর্ডে আসে। তাহলে আশা করি ওইটুকু পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার, ওকে। আচ্ছা এখন নামাজের একটা ব্রেক দিব, তার আগে জাস্ট একটু এগুলো হিন্ট দিয়ে দিই। আমরা আজকে অর্ডার আর মলিকুলারিটি পড়বো, SN1 SN2 পড়বো, E1 E2 পড়বো, এটার সাথে রিলেটেড কয়েকটা জিনিসপত্র পড়বো, খুব ইন্টারেস্টিং, এবং এগুলা থেকে কিন্তু মেকানিজম সরাসরি কোয়েশ্চেন আসে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, সো আমরা একটা ব্রেক নিব 10 মিনিটসের মতো, ধরো 7টা 6 বাজে, তো 7:16 এর মধ্যে চলে আসবো আমি ইনশাল্লাহ, ওকে। থ্যাংক ইউ সো মাচ।
ওকে, আমাদের ব্রেক টাইম শেষ। আমরা সবাই চলে আসছি না ভাইয়া? একটু জানাই দেই সবাই কষ্ট করে একটু চ্যাট বক্সে। ওকে, ডান, ভেরি গুড। সো চলো এখন আমরা দেখবো হচ্ছে অর্ডার আর মলিকিউলারিটি। হ্যাঁ, এই টপিকটা দেখবো, অর্ডার আর মলিকিউলারিটি। আচ্ছা, কেউ কি অর্ডার আর মলিকুলারিটি বলতে কি বোঝায় এটা কি জানো? বা আরডিএস, রেট ডিটারমাইনিং স্টেপ, এরকম কিছু কি নাম শুনছো আগে? বলো তো ভাইয়া, কি একটু টিচার বক্সে। রেট ডিটারমাইনিং স্টেপ বা অর্ডার মলিকুলারিটি এরকম কিছু শুনছি কিনা আমরা আগে? ছোটখাটো টপিক, খুব কঠিন কোনো টপিক না। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো অর্ডার কি আর মলিকুলারিটি কি, লেটস সে খুবই সিম্পলিফাই করে যদি বুঝাই যে মলিকুলারিটি তুমি বের করতে পারবা যদি একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন হয় বা সিম্পল রিয়াকশন হয়। হ্যাঁ, আর যদি কমপ্লেক্স রিয়াকশন হয় সেই ক্ষেত্রে তুমি প্রতিটা স্টেপের মলিকুলারিটি বের করতে পারবা, ওভারঅল কম্পাউন্ডের মলিকুলারিটি বের করতে পারবা না। অর্ডার কি? অর্ডার মানে ডিপেন্ডেন্সি। এখন আস্তে আস্তে বুঝাই হ্যাঁ জিনিসগুলা কি। ধরো তোমার কাছে, ধরো তুমি এখানে আসো, সাথে তোমার গ্র্যান্ডফাদার আছে, গ্র্যান্ডফাদারের একজন বন্ধু আছে। হ্যাঁ, আর তুমি আর তোমার একটা সিবলিং আছো। দুইজনেরই বয়স হচ্ছে ধরো 18 ইয়ার্স, আর গ্র্যান্ডফাদার আর তার ফ্রেন্ডের বয়স হচ্ছে 90 ইয়ার্স। তোমরা চারজন একটা পার্কে হাঁটতে বের হইছো ধরো, হ্যাঁ, ওয়াকিং করতে বের হইলা, ভালো কথা। এখন স্বাভাবিকভাবে তোমাদের যে স্পিড, হাঁটার স্পিড, এটা একটু বেশি হবে। আর ওনাদের যেহেতু বয়স একটু বেশি, তাদের হাঁটার স্পিড একটু কম হবে, তাই না? তারা একটু স্লোলি হাঁটবে। এখন যেহেতু চারজন একসাথে হাঁটতে বের হইছো, সো তোমরা কি ওনাদেরকে ছেড়েই হাঁটা শুরু করে দিবা, নাকি ওনাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করবা বলো তো? স্বাভাবিক, যেহেতু চারজন একসাথে হাঁটা শুরু করছো, তোমরা অবশ্যই চেষ্টা করবা যেন যারা স্লো তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য। হ্যাঁ, তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য। সো ব্যাপারটা অনেকটা ওরকম। হ্যাঁ, দেখো টোটাল কয়জন, এটাকে ধরে নাও একটা সিম্পল রিয়াকশন। হ্যাঁ, টোটাল কয়জন রিয়াকশনে পার্টিসিপেট করতেছে, এটা হচ্ছে মলিকিউলারিটি, 4। আর অর্ডার, অর্ডার মানে হচ্ছে কয়জনের জন্য রিয়াকশনটা ডিপেন্ড করতেছে, মানে কয়জনের উপর রিয়াকশনটা ডিপেন্ড করতেছে, দুইজনের স্পিডের উপর, তাহলে অর্ডার হচ্ছে 2। দুইজনের উপর ডিপেন্ড করতেছে, তাহলে অর্ডার হচ্ছে 2। এখন যদি আমি এরকম বানাই, ধরো তোমরা দুইজন সিবলিং আছো, আর তোমাদের একজন গ্র্যান্ডফাদার আছে 90 ইয়ার্স, তোমরা দুইজন হচ্ছে 18 ইয়ার্স। বলো ধরো এটা একটা সিম্পল রিয়াকশন, তাহলে এটার মলিকুলারিটি আর অর্ডার কত বলো তো ভাইয়া তোমাদের মতে? এটার মলিকুলারিটি আর অর্ডার কত তোমাদের মতে? এটার মলিকিউলারিটি আর অর্ডার কত তোমাদের মতে? জাস্ট একটু আন্দাজ করো। হ্যাঁ, পারতেই হবে, নট নেসেসারি, চেষ্টা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, জেরিন পারসি, ভেরি গুড, চমৎকার। দেখো মলিকুলারিটি যেহেতু সিঙ্গেল স্টেপ সিম্পল রিয়াকশন বলছি, সো যে কয়টা পার্টিসিপেন্ট থাকে সবগুলাই আসলে মলিকুলারিটি। অর্ডার হচ্ছে যে স্লো, স্লোয়াররাই সাধারণত রেট ডিটারমাইনিং স্টেপ, এই যে স্লোয়ার, তাহলে অর্ডার হচ্ছে 1। এইটা হচ্ছে ঘটনা। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে ধরো তুমি বাইক চালাও, তোমার রাস্তা যদি অনেক স্মুথ হয় তাহলে তো তুমি সেই শাই স্পিডে যাবা। তুমি বাইকটা কখন সাবধানে বা দেখে দেখে চালাবা, বা ব্রেক করবা কখন, যখন এখানে কোনো একটা ধরো স্পিড ব্রেকার থাকবে বা সামথিং কিছু। মানে তোমার রাস্তা চালানোটা ডিপেন্ড করতেছে ওই রোডটা কতটুকু স্মুথ, মানে রোডে কোনো ধরনের গর্ত আছে কিনা, মানে হোল টোল আছে কিনা, বা হচ্ছে কোনো স্পিড ব্রেকার আছে কিনা, মানে যেটা তোমাকে স্লো করে দেয়। সো রেট ডিটারমাইনিং স্টেপ হচ্ছে যে স্টেপটা রিয়াকশনে স্লো হয়ে যায়। হ্যাঁ, এরকম হচ্ছে ঘটনাটা। সো মলিকুলারিটি 3, অর্ডার হচ্ছে 0। আচ্ছা, আরেকটা একটু বের করি তো। দেখো ধরো তোমরা তিনজন সিবলিং হাঁটতে বেরোছো, কোনো সিনিয়র কেউ নাই, সবারই এইজ হচ্ছে 18 ইয়ার্স। বলো তো মলিকুলারিটি কত আর অর্ডার কত? বলো দেখি ভাইয়া, মলিকুলারিটি কত আর অর্ডার কত?
আচ্ছা দেখো, মলিকুলারিটি তো 3, তিনজন পার্টিসিপেট করছে, এটা একটা সিঙ্গেল স্টেপ সিম্পল রিঅ্যাকশন ধরে নিছি। অর্ডার হচ্ছে 0, কারণ কেউ কারোর উপর ডিপেন্ড করবে না, সবাই আইডেন্টিক্যাল স্পিডে চলতেছে, তাই অর্ডার হচ্ছে 0। অর্ডার মানে ডিপেন্ডেন্সি, মানে ওদের মধ্যে কেউ কি স্লো আছে, নাই, তাহলে অর্ডার হচ্ছে 0। আচ্ছা ফাইনালি ধরো এরকম যদি দেই, তিনজনই ধরো গ্র্যান্ড প্যারেন্টস, কারো না কারো গ্র্যান্ড প্যারেন্টস, তিনজনেরই 90 ইয়ার্স এজ। বলো তো এইটার মলিকুলারিটি কত আর অর্ডার কত? বলো এইটার মলিকুলারিটি আর অর্ডার কত? ভেরি গুড, হয়ে গেছে। এটাও মলিকুলারিটি 3, অর্ডার 0, কারণ তিনজনই তো স্লো, আসলে তাদের চেয়েও স্লো কেউ আছে কিনা, তিনজনের স্পিড সেম, তাদের চেয়ে স্লো কেউ আছে কিনা, নাই, সো আলটিমেটলি অর্ডার হবে 0। সো অর্ডার বেসিক্যালি ডিপেন্ডেন্সি। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের বেসিক আলোচনা যে মলিকুলারিটি আর অর্ডারের বিষয়টা, ঠিক আছে, মলিকুলারিটি আর অর্ডারের বিষয়টা আশা করি এটা তোমরা সবাই ক্লিয়ার। অর্ডার মানে ডিপেন্ডেন্সি, আর মলিকুলারিটি মানে একটা সিম্পল রিঅ্যাকশন যেটা একটা স্টেপে হয়, তার মধ্যে কয়জন পার্টিসিপেট করতেছে সেটাই। হ্যাঁ, তার মধ্যে কয়জন পার্টিসিপেট করতেছে সেটাই। আচ্ছা এখন চলো যদি আমরা একটু সামনের দিকে আসি, ফার্স্ট হচ্ছে SN1 রিঅ্যাকশন। SN1, SN1 মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1। এটাকে ইউনিমলিকুলার অর ফার্স্ট স্টেপ রিঅ্যাকশন বলা হয়, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। হ্যাঁ, ইউনিমলিকুলার বা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনও বলা হয়। এখন ঘটনাটা কি? ঘটনা হচ্ছে এখানে একটু খেয়াল করো, এটা রিঅ্যাকশনটা অনেকটা এরকম। ধরো এখানে আছে তোমার কাছে আর 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 এক্স প্লাস, ধরো আমি দিলাম KOH অ্যাকুয়াস, অ্যাকুয়াস দিলে তো সাবস্টিটিউশন হবে তাই না, তাহলে KX টা আলাদা হয়ে যাবে, আর আর সি আর আর OH, এই জিনিসটা পাওয়া যাবে। এই জিনিসটা পাওয়া যাবে, এটা মোটামুটি তোমরা দেখলাম। এটা মোটামুটি তোমরা দেখলে, বা তোমরা এখানে চাইলে KOH দিতে পারো, বা তুমি চাইলে H2O দিতে পারো, যাই দাও সিমিলার টাইপের জিনিসপত্রই হবে। হ্যাঁ, যাই দাও তুমি সিমিলার টাইপের জিনিসপত্র হবে, তখন ধরো HX হবে। হ্যাঁ, এরকম সিমিলার টাইপের রিঅ্যাকশন হবে। আচ্ছা এখন তোমাদেরকে আস্তে আস্তে বুঝাই এটা কিভাবে হয়েছে, এটার জন্য কি কি ফর্মুলা লাগবে। মনে রাখবো ভাইয়া যে SN যে রিঅ্যাকশন গুলো হয়, সাবস্টিটিউশন যে রিঅ্যাকশন গুলো হয়, সেগুলো সাধারণত হয় হচ্ছে এক্সোথার্মিক, সেগুলো সাধারণত হয় এক্সোথার্মিক। যেমন তোমাদেরকে একটা আন্দাজ দিই, সি আর সিএল এর যে বন্ড আর সি আর ও এর যে বন্ড, মানে COH হয় না, দেখো COH হয়, বলতে পারবো ভাইয়া কোনটার বন্ড এনার্জি বেশি? মনে আছে তোমাদের কোনটার বন্ড এনার্জি বেশি? মনে পড়ে? হুম, বলে গেছো। আচ্ছা সমস্যা নাই, জিনিসটা একটু চিন্তা করো। এখানে ব্যাপারটা হচ্ছে এইটা কখন কখন আমরা এক্সোথার্মিক বলবো, এটা বলতে পারবা? এটা কখন আমরা এক্সোথার্মিক বলবো? এক্সোথার্মিক মানে কি? হিট জেনারেট করতেছে, তাই না? হিট জেনারেট করতেছে, হিট জেনারেট করতেছে, তার মানে রিঅ্যাকট্যান্টের বন্ড ব্রেক মাইনাস প্রোডাক্টের বন্ড ফরমেশন, এটা নেগেটিভ হইতে হবে। তার মানে কি প্রোডাক্টের বন্ড ফরমেশনের এনার্জিটা বেশি হইতে হবে, সিম্পল হিসাব না? প্রোডাকশনের বন্ড এনার্জির ফরমেশনটা বেশি হইতে হবে। এখন কি বুঝতে পারছো? বলো। মানে ধরো এটা ফরমেট হইতে বেশি এনার্জি, এটা ব্রেক হইতে কম এনার্জি, তাহলে এটা মাইনাস এটা করলে নেগেটিভ আসবে, তাহলে আলটিমেটলি কি হবে? এক্সোথার্মিক আসবে,
তাই না ভাইয়া? এখন মনে পড়ছে? ভেরি গুড, চমৎকার। এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। হ্যাঁ, আচ্ছা এখন ঘটনাটা কি হইলো তাহলে বলো তো ভাইয়া, এই রিয়াকশনটা কোন টেম্পারেচার প্রিফার করবে বেশি বেশি রিয়াকশনের জন্য? লো টেম্পারেচার নাকি হাই টেম্পারেচার? বুদ্ধি খাটো। এটা কোন টেম্পারেচার প্রিফার করবে, লো টেম্পারেচার নাকি হাই টেম্পারেচার? লো টেম্পারেচার প্রেফার করবে। ভেরি গুড। তাহলে এখান থেকে কয়েকটা কথায় চলে আসি, আসো। SN1 এটাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার, বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফার্স্ট অর্ডার। এই হ্যাঁ SN1, এটাতে কি কি লাগে জানো? ফার্স্ট অফ অল এটা হচ্ছে এক্সোথার্মিক। এক্সোথার্মিক, সো লো টেম্পারেচার প্রিফার করে, লেস দেন 20°C, বুঝছো? এটা হচ্ছে প্রিফার্স। আচ্ছা, এটা ডাবল স্টেপ রিয়াকশন, বা টু স্টেপ রিয়াকশন বলি। টু স্টেপ রিয়াকশন। এই রিয়াকশন হইতে হইলে আমার লাগে হচ্ছে উইক নিউক্লিওফাইল। উইক নিউক্লিওফাইল হইলেই হয়, উইক নিউক্লিওফাইল লাগে। আর উইক নিউক্লিওফাইল যেমন ধরো H2 হইতে পারে, হ্যাঁ, ধরো তোমার মিথানল হইতে পারে, হ্যাঁ, বা ইথানল হইতে পারে, এরকম উইক নিউক্লিওফাইল লাগে। এইখানে যে জিনিসটা লাগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট হচ্ছে যারা নিজেরা পোলার প্লাস একটা H+ কে ডোনেট করতে পারে, হ্যাঁ, এরকম হচ্ছে ধরো এই যে H2O, মিথানল, ইথানল, এরা, এদের ডাইইলেকট্রিকের একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, এগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আর এখানে নট 100% রেসিমিক মিক্সচার। এই রেসিমিক মিক্সচারের কথা মনে আছে তোমাদের? বলো তো, রেসিমিক মিক্সচারের কথা মনে আছে? বলো। আমরা কি জানি এক্সোথার্মিক রিঅ্যাকশনে কি হয়, টেম্পারেচার যত কম হবে রিঅ্যাকশন তত ফরওয়ার্ডে যাবে, এই জন্য এটা লো টেম্পারেচার প্রেফার করে। টু স্টেপ রিঅ্যাকশন কিভাবে হয় একটু পরে দেখাবো। রেসিমিক মিক্সচার হচ্ছে ডি আর এল এর কথা তো মনে আছে আর কি, মানে এনানশিওমার, দুইটা এনানশিওমার যদি সেম অ্যামাউন্টে থাকে, সেম পোর্শন মিক্স আপ হলে হয় রেসিমিক মিক্সচার। এখানে বলছে হচ্ছে রেসিমিক মিক্সচার 100% হবে না। কিভাবে কি হবে না হবে চলো একটু ডিটেইলসে আমরা আলোচনা করি। হ্যাঁ, লেটস গো, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, আসো। ও আর বাই দ্য ওয়ে এখানে হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন ফরমেশন আছে। কার্বোক্যাটায়ন ফরমেশন আছে। এই কার্বোক্যাটায়ন ফরমেশনের কারণে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ম্যাটার করে। স্টেবিলিটি ম্যাটারস। এজন্য SN1 এর সিকোয়েন্স হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি করবে, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেগুলো আছে সেগুলো বেশি হচ্ছে তোমার কি দিবে, এই SN1 রিঅ্যাকশনটা আগে দিবে। SN1 রিঅ্যাকশনটা আগে দিবে। এই যে পোলার প্রোটিক কি কি আছে না আছে সব এখন ডিটেলসে বলবো। ওকে, চলো সব ডিটেলসে আলোচনা করি ঠান্ডা মাথায়। অনেক হিজিবিজি কথাবার্তা বলে ফেলছি, হ্যাঁ, সব ভুলে যাবো। আসো আবার শুরু থেকে শুরু করি। ধরো তোমার কাছে আছে হচ্ছে এরকম একটা ইয়া কি কার্বন, এই এই ধরো ড্যাশ আর ওয়েজ বলতে একটা ব্যাপার আছে, যে একটা জিনিস সামনে আছে একটা জিনিস পিছে আছে। এখন আমরা যে বোর্ডে আঁকতেছি ভাইয়া, বোর্ডটা তো 2D। ধরো তুমি লেফট আর রাইটের পোর্শনটা তুমি ঠিক মতো আঁকলা, কিন্তু টপ আর লেফট মানে টপ আর বটম বলতে তো কিছু না, এটা আসলে একটা সামনে আছে আর একটা পিছনে আছে, ড্যাশ আর ওয়েজে আছে। হ্যাঁ, সো এটা আর কি সহজেই বোঝানোর জন্য এইভাবে আঁকি। ধরো এখানে আছে ধরো একটা CH3, এখানে আছে ধরো একটা CH3, এখানে আছে ধরো CH3, আর এখানে ধরো আছে একটা X হ্যালোজেন, এখানে একটা আছে X হ্যালোজেন। ওকে, সো বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে, ধরো এটাকে একটু সুন্দর করে আঁকি, ধরো তাহলে একটু ভালো মতো বুঝবা। ধরো এইখানে দিলাম আমি এক্সটা, তারপর এইখানে দিলাম ধরো একটা CH3, এইখানে দিলাম একটা CH3, এইখানে দিলাম একটা CH3, এরকম দিলাম। বা একটু যদি কর্নার করে দিই বেটার হবে। আর এই পাশে দিলাম CH3, এই পাশে দিলাম একটা CH3, এই দিলাম। এখন খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো কি হচ্ছে ঘটনাগুলো।
এটার সাথে যখন আমি ফার্স্টে একটা পোলার প্রোটিক সলভেন্ট দিব উইক নিউক্লিওটাইডের রেসপেক্টে, ধরো দিলাম HOH, ওয়াটার দিলাম। ওয়াটারের একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 80, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 80। কেউ কি বলতে পারবো হোয়াট ইজ ডাইইলেকট্রিক? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট জিনিসটা কি, মানে এটাতে কি বোঝায়? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে কি বোঝায়, এনিওয়ান? আচ্ছা, এটা বেসিক্যালি কি করবে দেখাই তোমাদেরকে, দেখো খেয়াল করে ভাইয়া, এখানে ঘটনাটা কি হচ্ছে, এখানে ঘটনাটা কি হচ্ছে দেখো, কার্বন আর হ্যালোজেনের মধ্যে হ্যালোজেনটা নেগেটিভ, কার্বনটা পজিটিভ, তাই না ভাইয়া? কার্বন আর হ্যালোজেনের মধ্যে হ্যালোজেনটা নেগেটিভ, কার্বনটা পজিটিভ। এখন ঘটনা হচ্ছে ওদের মধ্যে কি একটা পোলারিটি ক্রিয়েট হয়েছে না? ওদের মধ্যে একটা পোলারিটি ক্রিয়েট হয়েছে। এখন আমি এমন একটা সলভেন্ট আনলাম, এটা পোলার কিন্তু সলভেন্টটা, তাই না? প্লাস মাইনাস পোলার একটা সলভেন্ট। এই পোলার সলভেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে ডাইইলেকট্রিক ক্যারেক্টারিস্টিক্স থাকার কারণে ও কি করবে জানো? ও হচ্ছে এই বন্ডের মাঝখানে এসে এদেরকে দূরে সরাই দিবে, এদেরকে দূরে সরাই দিবে। ভালো কথা, দূরে সরাই দিল। যদি এদেরকে সে দূরে সরাই দেয়, তার মানে বেসিক্যালি সে কিসে ফর্ম করতেছে, একটা হচ্ছে এরকম প্লাস CH3 CH3 CH3, আর এটা ফর্ম করতেছে X মাইনাস। মানে এই যে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট ওয়ালা যে আছে, পোলার প্রোটেক্ট সলভেন্ট, ও কি করতেছে এই দুটোটাকে আলাদা করে দিচ্ছে। মানে পোলার হওয়ার কারণে সে পোলার একটা কম্পাউন্ডকে আলাদা করে দিচ্ছে, একজন একজনের অ্যাট্রাকশন থেকে দূরে সরাই দিচ্ছে। এরপরে কথাটা আসতেছে প্রোটিক। প্রোটিক মানে যে প্রোটন ডোনেট করতে পারে, HOH তো প্রোটন ডোনেট করতে পারে। ও কি করবে জানো? ও হচ্ছে এই যে এই হ্যালোজেনটার চারপাশে চলে আসবে, এই হ্যালোজেনটার চারপাশে চলে এসে একটা কেজ তৈরি করবে। কি করবে ভাইয়া? একটা কেজ তৈরি করবে, যাতে ও আবার ফেরত যেতে না পারে। কেজ তৈরি করবে ও যাতে আবার ফেরত যেতে না পারে। এটা কোন ক্যারেক্টারিস্টিক্স থাকার জন্য করতে পারতেছে? পোলার নাকি প্রোটিক হওয়ার কারণে? বলো তো, এটা কি পোলার নাকি প্রোটিক, কোনটার কারণে পারতেছে? বলো ভাইয়াকে, সারা জীবন মনে রাখবে, এই জিনিসটা অনেক কাজে লাগবে। হ্যাঁ, এটা প্রোটিক হওয়ার কারণে, মানে H+ ডোনেট যেহেতু সে করতে পারে, প্রোটিক হওয়ার কারণে সে কি করতেছে, এটাকে ইন্ডিভিজুয়ালি মাইনাসটাকে আলাদা করে রাখতেছে। ভালো কথা। এই স্টেপটা সাধারণত অনেক স্লো হয়, এই স্টেপটা কি হয় সাধারণত অনেক স্লো হয়, এটা হচ্ছে স্টেপ 1। ওকে, সাধারণত অনেক স্লো হয়। ওকে, এরপর হচ্ছে স্টেপ 2 তে আসো। স্টেপ 2 তে এরপর তো কাজ শেষ। দেখো স্টেপ 2 তে তোমার কাছে কি আছে, এই যে C+, CH3 CH3 CH3, সাথে তো ধরো যে OH মাইনাসটা আসলো, আর এই H+টা এই হ্যালোজেনের সাথে মিক্স হয়ে ফর্ম করে ফেললো কি HX প্লাস CH3 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 OH প্লাস HX। এটা খুব ফাস্ট হয়, এই পোর্শনটা অনেক ফাস্ট হয়, কারণ আয়োনাইজড অবস্থায় তো তারা বেশিক্ষণ থাকতে পারে না। এখন বলো ভাইয়া, রেট ডিটারমাইনিং স্টেপ মানে RDS কোনটা, স্টেপ 1 নাকি স্টেপ 2? বলো ভাইয়া, শিখেছি। রেট ডিটারমাইনিং স্টেপ RDS কোনটা, স্টেপ 1 নাকি স্টেপ 2? রেট ডিটারমাইনিং স্টেপ RDS কোনটা, স্টেপ 1 নাকি স্টেপ 2? অবশ্যই যেটা স্লো সেটা হচ্ছে আমাদের RDS বা রেট ডিটারমাইনিং স্টেপ। আচ্ছা, এবার খেয়াল করো ভাইয়া, রেট ডিটারমাইন করছে, এই যে রেট যে ডিটারমাইন করছো সেটা কাকে ব্যবহার করে? এই যে দেখো, এই জিনিসটা যে আমি লিখছি, এই জিনিসটা তো বেসিক্যালি পুরাটাই প্রসেসের আন্ডারে, মানে এই একজনের জন্য পুরা রেটটা ডিটারমাইন করছে না, এই একজনের জন্যই তো পুরো রিঅ্যাকশনটা ডিপেন্ড করছে। বিভিন্ন হিসাব করে দেখা গেছে এটার যে রেট আছে, এটার রেটটা হচ্ছে এই যে তোমার অ্যালকাইল হ্যালাইড আছে না, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করে। তাহলে শুধু অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করতেছে, মানে একজনের উপর রিঅ্যাকশনটা ডিপেন্ড করতেছে, তাহলে এই রিঅ্যাকশনের অর্ডার কত হবে বলো? এই রিঅ্যাকশনের অর্ডার হবে 1, এই রিঅ্যাকশনের অর্ডার হবে 1। এই জন্য এটাকে আর কি অনেক সময় ইউনিমলিকুলার বলে, কারণ এই যে স্টেপ 1-এ সে তো একটা মলিকিউলই পার্টিসিপেট করছে, এই জন্য স্টেপ 1-এ সে একটা মলিকিউলই পার্টিসিপেট করছে। স্টেপ 1-এ এই HOH এর ঘটনা দেখানোর দরকার নেই, জাস্ট ডিরেক্টলি এইভাবে লিখবা। স্টেপ 1-এ একটা মলিকিউলের জন্যই ঘটনা, মানে এই মলিকিউল যদি এরকম না ভাঙতো তাহলে তো এই সেকেন্ড স্টেপ হইতো না, এই একটার উপরে ডিপেন্ড করে রিঅ্যাকশনটা হয়েছে, এই জন্য এটা হচ্ছে ইউনিমলিকুলার বা সিঙ্গেল মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ইউনিমলিকুলার কেন? কারণ এটা তো 2 স্টেপের রিঅ্যাকশন, এটা একটা কমপ্লেক্স রিঅ্যাকশন।
সিঙ্গেল স্টেপের হইলে সিম্পল রিয়াকশন হয়, এটা তো কমপ্লেক্স রিয়াকশন। এই রিয়াকশনের যেই স্টেপে আরডিএস হয় ওই স্টেপের মলিকিউল কয়টা, একটা না, এজন্য এটাকে ইউনিমলিকুলারও বলে, আবার ফার্স্ট অর্ডার রিয়াকশনও বলে। ওকে, সবাই ক্লিয়ার, বুঝতে পারছি? নাও এটা সবাই একটু খাতায় নোট করে ফেলো, তারপর ভাইয়া আরেকবার বুঝাই দিব। ওকে, নোট করা হলে কিচেন বক্সে একটা ডান লিখে দিও। ওকে, লিখছো? সো চলো জিনিসটা আরেকবার একটু বুঝাই তোমাদেরকে। হ্যাঁ, দেখো তোমার কাছে ধরো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ছিল, হ্যাঁ, খুবই স্টেবল একটা জিনিস। এখন এখানে এটা যেহেতু অনেক স্টেবল, এটাকে ব্রেক করতে অনেক টাইম লাগবে, তাই না? অনেক টাইম লাগবে। তুমি এটার মধ্যে দিলা কি পোলার প্রোটিক সলভেন্ট, যেমন H2O দিলা। হ্যাঁ, পোলার প্রোটিক সলভেন্ট দিলা কি H2O। পোলার প্রোটিক সলভেন্ট হওয়াতে ও কি করবে, ওর যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে ও কি করবে, একটা পোলার কম্পাউন্ডের মাঝখানে ভাগ করার চেষ্টা করবে, দুটাকে আলাদা করে দেওয়ার চেষ্টা করবে, দূরে নিয়ে আসবে।
দূরে নিয়ে আসে। ও যেহেতু প্রোটিক মানে H+ ডোনেট করতে পারে, ও মাইনাসটাকে চারদিকে ঘিরে রাখবে যেন মাইনাসটা আবার ফেরত না যায়, আচ্ছা ভালো কথা, মাইনাসটা আবার যাতে ফেরত না যায়। এরপর কি করবে, এরপর যে বাকি অংশটা আছে সেটা হচ্ছে ঢুকে যাবে, সিম্পল। এই হলে এটা খুব ফাস্ট হবে, প্রথমটা স্লো হবে। যে স্টেপটা স্লো সেটা হচ্ছে কি রেট ডিটারমাইনিং স্টেপ। রেট ডিটারমাইনিং স্টেপে একটা মলিকিউল পার্টিসিপেট করছে, তাহলে মলিকুলারিটি 1, আর একজনের উপর রিঅ্যাকশন ডিপেন্ড করতেছে, তাহলে অর্ডার হবে 1। শেষ হচ্ছে ঘটনা। তাহলে এখানে কি কি ইউজ হয়েছে দেখো, এটা হচ্ছে একটা 2 স্টেপ রিঅ্যাকশন, এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, লো টেম্পারেচার প্রেফার করে, উইক নিউক্লিওফাইল দিলেই এখানে কাজ করে যায়, পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করতে হয়। এখানে 100% রিসিভিং মিক্সচার হয় না, সেটা আমি একটু পরে এক্সপ্লেইন করতেছি। এখানে কার্বোক্যাটায়নের ফরমেশন, মানে কার্বোক্যাটায়ন থেকে আর কি স্ট্যাবিলিটিটা ম্যাটার করে, কার্বোক্যাটায়ন স্ট্যাবিলিটি ম্যাটার করে, মানে কি যে 3 to 1। এজন্য এখানে ঘটনাটা দেখো, এখানে তো কার্বোক্যাটায়ন ফর্ম করতেছে, খেয়াল করছো? এই দেখো ফার্স্টে তো কার্বোক্যাটায়ন ফর্ম করে, এই কার্বোক্যাটায়ন ফর্ম হয় এই কারণেই এখানে আসলে কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটিটা ম্যাটার করে, এজন্য SN1 এর সিরিয়ালটা হচ্ছে 3 to 1, আচ্ছা, রেসিমাইজেশনের ব্যাপারটা একটু বলি। রেসিমাইজেশন হচ্ছে কাইরাল কার্বন ছাড়া হবে না আর কি। হ্যাঁ, ধরো তোমার কাছে এরকম আছে, এখানে আছে হচ্ছে ধরো একটা পজিশন, এখানে আছে ধরো A, এখানে আছে ধরো B, এখানে আছে ধরো C, হ্যাঁ, বা ধরো D দিলাম, আর এখানে ছিল হ্যালোজেনটা, ঠিক আছে, হ্যালোজেনটা ছিল। তো স্টেপ 1 যখন আমি নিব ভাইয়া, স্টেপ 1 নিলে কি হবে ভাইয়া বলো তো, স্লো প্রসেস, পোলার প্রোটিক সলভেন্ট দিব, তখন কি হবে A C B D, এখানে একটা প্লাস ক্রিয়েট হবে, আর এই হ্যালোজেনটা মাইনাস আসবে, তার চারপাশে হচ্ছে H+ চলে আসবে, তাই তো, তার চারপাশে হচ্ছে H+ তাকে ঘিরে ধরবে। আচ্ছা, এরপর হচ্ছে স্টেপ 2 তে যদি আসি, এখন ঘটনা দুই টাইপের হইতে পারে। দেখো তার কিন্তু দুইটা পজিশন আছে, একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে। কেন? কারণ এটা দেখো 1 2 3 sp2 হাইব্রিডাইজেশন অবস্থায় আছে এখন, আরেকটা পি খালি, এই যে এই পিটা ভ্যাকেন্ট, পি এর তো দুই পাশে লোব আছে তাই না, এই পাশেও যাইতে পারে এই পাশেও যাইতে পারে। এখন কথাটা বুঝো, এই যে হ্যালোজেনটা আছে না, হ্যালোজেনটা আগে কই ছিল, এখানে ছিল হ্যালোজেনটা। তাহলে এই পাশ থেকে একটা নিউক্লিওফাইল, এই পাশ থেকে একটা নিউক্লিওফাইল এই পাশে আসলে কি একটু হলো রিপালস ফিল করবে। কেন? কারণ হইলো এই পাশে আগে হ্যালোজেনটা ছিল, এই যে এই হ্যালোজেনটা এখান থেকে সরে গেছে, বাট এই আশেপাশেই ঘুরতেছে, তাহলে এখানে এই ওয়েজটা আসতে একটু হইলো রিপালস ফিল করবে, একটু হইলো, আর এখানে কোনো রিপালস ফিল করবেই না, তাহলে দুইটা প্রোডাক্ট হইতে পারে, একটা হচ্ছে এরকম এরকম, আর একটা হচ্ছে এরকম। বলো তো ভাইয়া কোনটা বেশি হবে তোমাদের মতে, লেফট আর রাইট, কোনটার পার্সেন্টেজ বেশি হবে বলো, নাকি দুইটা সমান হবে? কি মনে হয়, কোনটার পার্সেন্টেজ বেশি হবে নাকি দুইটাই সমান হবে? কাইরাল কার্বন মার্ক করতেছে আর কি, বলো কোনটা বেশি হবে? রাইট এরটা বেশি হবে। এটা হয় গ্রেটার দেন 50%, কারণ এখানে রিপালশন একদমই পায় না, এটা হয় লেস দেন 50%, মানে এটা অলমোস্ট 48% হয়, এটা 52% হয়, বা এটা 49, এটা 51 এরকম হয়। তো রেসিমিক মিক্সচার হইতে হলে কি 50-50% হইতে হইতো, তাহলে বলো এটা কি 100% রেসিমিক মিক্সচার হয় বলো? কারণ এই যে এখানে কম আসবে কেন জানো, কারণ এই যে এইটার যখন এই যে এখান থেকে যখন ওয়েজটা এই যে হ্যালোজেনটা চলে গেছে, এই উপর থেকে যখন হ্যালোজেনটা চলে গেছে, হ্যালোজেনটা তো বেশি দূরে যায়নি, আশেপাশেই আছে, তাহলে ওর যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে সেটা এই আশেপাশেই আছে, সো এটা এটাকে একটু হলেও রিপালস করবে, এখানে ইজিলি চলে আসবে, যদি এটার প্রোডাক্ট বেশি হবে উপরেরটার প্রোডাক্ট কম হবে, এই হলো ঘটনাটা। তাহলে বলো এখানে কি 100% রেসিমিক মিক্সচার হচ্ছে নাকি হচ্ছে না বলো, 100% রেসিমিক মিক্সচার হচ্ছে নাকি হচ্ছে না? 100% রেসিমিক মিক্সচার হচ্ছে না। ক্লিয়ার? ওকে, তাহলে সবাই আশা করি এই জিনিসটা ক্লিয়ার, তাই তো? তাহলে SN1 নিয়ে আমাদের আর কোনো প্রবলেম নাই হোপফুলি। চলো এবার SN2টা দেখি। দেখো SN1টা বোঝাটা সহজ, এই যে দেখো
হ্যালোজেনটা ছিল, হ্যালোজেনটা চলে গেছে, তারপর হচ্ছে ওএইচটা ঢুকছে, এরকম মানে একটা গেলে আরেকটা ঢুকবে, আস্তে আস্তে হবে রিঅ্যাকশন গুলো, বুঝছো? সহজ একটু বোঝার টেকনিক। আচ্ছা এবার আসি SN2, বলো এটার অর্ডার কত হবে দেখে বলো, অর্ডার কত হবে? অর্ডার 2, এই যে লেখাই আছে অর্ডার আসলে 2 হবে। এটার কয়েকটা কথা লিখে দিই। এটাও সেম, এটাও এক্সোথার্মিক, হ্যাঁ এটা নিয়ে ঝামেলা নাই, জাস্ট এখানে ইউজ হবে হচ্ছে পোলার পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আচ্ছা বলো তো প্রোটিক সলভেন্ট কি করতো, একটু আগে বলছে, বলো তো প্রোটিক সলভেন্ট কি করতো, মনে করে বলো তো ভাইয়াকে। প্রোটন দিয়ে দিত, তাই না? অ্যাপ্রোটিক হলে প্রোটন দিতে পারবে না। হ্যাঁ, এটার কয়েকটা এক্সাম্পল হচ্ছে অ্যাসিটোন, মানে প্রোপানন, যেহেতু CH3 CO CH3। আর এটা হচ্ছে DMF, যেটা ফুল মিনিং হচ্ছে ডাই মিথাইল ফরমামাইড, ডাইমিথাইল ফরমামাইড, ঠিক আছে? এই যে দেখো, ওকে, ডাইমিথাইল ফরমামাইড। আরেকটা হচ্ছে DMSO, ডাইমিথাইল সালফক্সাইড, ডাইমিথাইল সালফক্সাইড। এটার ফর্মুলাটা সিম্পল, ডাইমিথাইল সালফক্সাইড। ওকে, এই কয়েকটা নাম মনে রেখো, এরা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। মানে কি, এরা হচ্ছে ব্রেক করবে বাট আটকে রাখতে পারবে না, এটা কি বুঝি? এরা হচ্ছে ব্রেক করবে বাট আটকে রাখতে পারবে না, এইটুকু কি বুঝি? ও আচ্ছা, একটা নাম আছে, নামগুলো আমি ভাইয়া দিইনি, দাঁড়াও। শোনো, যেই জায়গায় হ্যালোজেন ছিল, এই যে যেই জায়গায় হ্যালোজেন ছিল ওই জায়গাতে এসে OH ঢুকলে সেটাকে বলা হয় রিটেনশন, আর যদি উল্টা জায়গায় ঢুকে তখন এটাকে বলা হয় ইনভার্সন, সেটাকে বলা হয় ইনভার্সন। ওকে, একটা হচ্ছে রিটেনশন আর একটা হচ্ছে ইনভার্সন। বুঝো তো এটা, তাই না ভাইয়া সবাই? বলো, রিটেনশন আর ইনভার্সন এই জিনিসটা সবাই বুঝি? রিটেনশন আর ইনভার্সন, ওকে। আচ্ছা আরেকবার বলি, হ্যাঁ দেখো, হ্যালোজেনটা ধরো উপরে ছিল, কার্বনের উপর সাইডে ছিল, হ্যাঁ, বা ব্যাক সাইডে, যদি বলি ব্যাক সাইডে ছিল, যদি ওইচটা এসে সেই ব্যাক সাইডেই ঢুকে তখন সেটাকে আমরা বলতেছি রিটেনশন, মানে রিটেইন করছে, আবার সেই জায়গাটাকে রিটেইন করছে। কিন্তু যেই জায়গায় হ্যালোজেন ছিল তার অপোজিট লোবে যদি এসে OH ঢুকে তখন সেটাকে বলতেছি ইনভার্সন, তখন সেটাকে বলতেছি ইনভার্সন। ওকে, এখন বুঝছি রানু? ওকে, গুড। এখানে আমরা কি ইউজ করছি দেখো, ওইটা তো বললাম। আচ্ছা, এখানে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, মানে সে হচ্ছে ব্রেক করবে বাট ওই যে ঘিরে ধরে রাখতে পারবে না। সো এই জন্য এখানে হয় হচ্ছে ওয়ার্ল্ডেন ইনভার্সন, ওয়ার্ল্ডেন ইনভার্সন হয় এখানে, সেটা আমি একটু পরে বলবো, এক্সপ্লেইন করব। তারপর হচ্ছে এটা হচ্ছে লো টেম্পারেচার প্রিফার করে। এখানে নেওয়া লাগে হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল, স্ট্রং নিউক্লিওফাইল নেওয়া লাগে, যেমন KOH, তারপর NaOH, এগুলা লাগে। এই তো মোটামুটি স্ট্রং নিউক্লিওফাইল লাগবে, লো টেম্পারেচার, ওয়ার্ল্ডেন ইনভার্সন, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, এইসব জিনিসপত্রগুলো আমাদের মোটামুটি প্রয়োজন। এই যে এখানে যা যা পড়ছিলাম না লিস্ট করে, মোটামুটি এখানে এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। হ্যাঁ, আরো কয়েকটা কথা আছে, এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, সিঙ্গেল স্টেপ, এটা হচ্ছে বাইমলিকুলার সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, আর ফাইনালি
এটা হচ্ছে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি প্রেফার করে, এটা উল্টাটা প্রেফার করে আর কি SN2। চলো দেখি জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি আস্তে আস্তে। এখানে ব্যাপারটা হয়েছে যে ধরো তোমাকে সেরকম একটা কম্পাউন্ড আছে সি, ধরো এখানে আছে হচ্ছে একটা হ্যালোজেন, এখানে আছে হচ্ছে একটা ধরো এইচ, এইচ ধরো এটা ভেঙে লিখি, এইচ এইচ এইচ, এখানে আছে একটা হ্যালোজেন, বা ধরো এখানে দিলাম আমি একটা CH3 দিলাম। এটার সাথে যখন তুমি KOH দিবা অ্যাকুয়াস ইন প্রেজেন্স অফ DMF ধরো দিলাম, ডাইমিথেল ফর্মামাইড দিলাম, দিলাম, অর এসিটন দিতে পারো, অর এসিটন, অর DMSO, যা ইচ্ছা দাও, সমস্যা নেই। দিলে কি হবে, এটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, এক স্টেপের রিঅ্যাকশনটা হবে এবং এই OH-টা এসে সরাসরি উল্টা দিকে ঢুকবে। কেন উল্টা দিকে ঢুকবে বলি, দেখো এখানে কয়েকটা ঘটনা আছে, ঘটনাটা একটু পরে এক্সপ্লেইন করতেছি। এরকম উল্টায় যাবে আর কি, বুঝছো? এখানে ঢুকবে OH-টা প্লাস হচ্ছে ধরো KX। আচ্ছা তোমাদেরকে রিঅ্যাকশনটা বুঝাই। স্টেপ 1 ধরো এবার একদম ওই স্টাইলে আঁকি, হ্যাঁ তাহলে ভালো মতো বুঝবো। ধরো X, এখানে আছে H, এখানে আছে H, এখানে আছে CH3, এরকম। এখন তাহলে ঘটনা কি হয়েছে, লেটস সে আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই দুইটা একটু তোমার ধরো এই যে HH রেখে দিই, হ্যাঁ HH রাখলাম। আমি কি দিলাম এটার মধ্যে, KOH দিলাম, অ্যাকুয়াস ইন প্রেজেন্স অফ অ্যাসিটন ধরো দিলাম। তাহলে একটা ইন্টারমিডিয়েট স্টেপ হবে। ইন্টারমিডিয়েট স্টেপ কি, এটাকে তো সে আগে ব্রেক করবে, ব্রেক করবে না, দেখো HCH, এটা তো একটা প্লাস হলো, আর হ্যালোজেনটা এখানে মাইনাস হয়ে থাকলো, হ্যাঁ হ্যালোজেনটা এখানে মাইনাস হয়ে থাকলো, আর এখানে থাকলো একটা CH3 প্লাস একটা পটাশিয়াম প্লাস। এই যে এটা হচ্ছে একটা ইন্টারিম স্টেট, ইন্টারিম স্টেটে সে আছে। এখন ভাইয়া একটু খেয়াল করো, হ্যাঁ আরেকটা তো আছে OH মাইনাস, একটা আছে OH মাইনাস, ইন্টারিম একটা স্টেটে আছে সে। খেয়াল করো ভাইয়া, এই যে এই এসিটন যেটা পোলার, সে কি করবে, এই দুইটার মধ্যে একটা ব্রেক আনবে, এই যে এই দুইটার মধ্যে একটা ব্রেক আনবে, তাহলে তো এই দুইজন একটু দূরে সরবে। কিন্তু অ্যাপ্রোটিক হওয়ার কারণে হাইড্রোজেন গুলা কি হ্যালোজেনকে ঘিরে ধরতে পারবে নাকি পারবে না বলো? হাইড্রোজেন গুলা হ্যালোজেন গুলাকে ঘিরে ধরতে পারবে নাকি পারবে না? পারবে না, হ্যালোজেনকে ঘিরে ধরতে পারবে না, মানে হ্যালোজেনটা হচ্ছে এই পাশে ঘুরতে থাকবে। তাহলে OH-টা কি আর এই পাশ দিয়ে আসতে পারবে, রিপালস ফিল করবে, তাহলে OH-টা আসবে হচ্ছে যে এখানে একটা, এখানে একটা না, OH-টা আসবে এই পাশে, OH-টা আসবে এই পাশে। তখন হচ্ছে ফাইনালি কি হবে দেখো, OH-টা যখন এই পাশে চলে আসবে, ইনভার্সন হয়ে গেল কিন্তু দেখো, এই পাশে আসবে OH, এই পাশে CH3 প্লাস KX, এই হইলো আমাদের কনভার্সন। এটা হলো ইনভার্সন হয়েছে, এখানে কোনো রিটেনশন হয় না, এখানে কোনো রিটেনশন হয় না। এটা শুধুমাত্র কাইরাল সেন্টারের জন্যই প্রযোজ্য। যদিও ধরো একটা কাইরাল সেন্টার যদি থাকতো ABD, আর এখানে যদি X থাকতো, সেখানে যদি তুমি KOH দিতা অ্যাকুয়াস, আর ধরো DMF দিতা বা DMSO দিতা, কিছু একটা দিতা, তখন কি তো ACB, এই নিচে আসতো হচ্ছে তোমার OH-টা, এখানে D প্লাস হচ্ছে ধরো তোমার কি আসতো KX, মানে এটা হচ্ছে ইনভার্সন। এই ইনভার্সনকে বলা হয় ওয়ার্ল্ডেন ইনভার্সন, মানে কাইরাল কার্বনের যে ইনভার্সন না, এটা ওয়ার্ল্ডেন নামক একজন সায়েন্টিস্ট এটা অবজার্ভ করছেন ফার্স্ট, এটাকে বলা হয় ওয়ার্ল্ডেন ইনভার্সন, মানে এখানে কোনো ধরনের রিটেনশন হয় না, পুরোটাই ইনভার্সন। তাহলে বলো SN2 তে রেসিমিক মিক্সচার বলতে কিছু আছে নাকি নাই, বলো SN2 তে রেসিমিক মিক্সচার বলতে কিছু আছে নাকি নাই? SN2 তে তার মানে রেসিমিক মিক্সচার বলতে কিছু নাই। ওকে, SN2 তে রেসিমিক মিক্সচার বলতে কিছু নাই, এটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। আর এটা কাদেরকে বেশি প্রিফার করে, যেগুলো একটু লাইট হয়, মানে যেগুলো স্ট্যাবিলিটি একটু কম। স্ট্যাবিলিটি কম দেখেই তো ওর উপর একা ডিপেন্ড করতেছে না রিঅ্যাকশন, এই যে এই দুইজনের উপরই ডিপেন্ড করতেছে। এটা বিভিন্ন এক্সামিনেশন করে দেখা গেছে যে রেট অফ রিঅ্যাকশন দুইজনের উপরই ডিপেন্ড করে, মানে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপরও ইনটু ওই অ্যালকাইল হ্যালাইডের কনসেন্ট্রেশন উপর, দুইজনের উপরই ডিপেন্ড করতেছে। এই জন্য এটার অর্ডার হচ্ছে 2,
আর সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনে দুইজন পার্টিসিপেট করছে, তাই মলিকুলারিটিও 2, মলিকুলারিটিও হচ্ছে 2। এই হইলো ঘটনা, এজন্য এটাকে SN2 বলে। বলো সবাই আগেই পুরোটা একটু লেখো, লেখা হইলে টিচার বক্সে একটা ডান লেখো, তারপর ভাই একবার বোঝাই দিলে SN1 SN2 শেষ। ওকে, সবাই এটা লিখছো না? চলো একটু দেখাই দিই কুইকলি। সেটা হচ্ছে SN2 যেটা, সেটা বেসিক্যালি কাদের জন্য? যারা একটু কম স্টেবল হয়, জলদি রিঅ্যাকশন করে ফেলে। এখন বেশি স্টেবল হইলে একাই 100, একজনের উপরে ডিপেন্ড করে। এটা যেহেতু কম স্টেবল, এজন্যই তোমার স্ট্রং নিউক্লিওফাইল নেওয়া লাগছে, উইক নিয়ে কাজ হবে না। সো এটা একটু উইক, মানে কি উইক মানে বলতে বুঝাইছি স্টেবল না আর কি তেমন, হ্যাঁ, খুব তাড়াতাড়ি রিঅ্যাকশন করে ফেলে। সো বেশি স্টেবল কোনটা? 3 ডিগ্রি, এটা তো 1 ডিগ্রি, তাই না? তাহলে দেখো এটার সাথে আমরা স্ট্রং নিউক্লিওফাইল নিলাম, দুইটারই উপরেই, দুইটার কনসেন্ট্রেশনের উপরেই আসলে রেটটা ডিপেন্ড করে। সো এই জন্য হচ্ছে এটাকে আমরা কি বলতেছি, অর্ডার 2 আর মলিকুলারিটি 2। এখানে ঘটনাটা কি হয় খেয়াল করো, এখানে যেহেতু আমি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট নিছি, পোলার যেহেতু ফার্স্টে ওদের মধ্যে একটা ব্রেক করবে, এই যে ব্রেক করলো, কিন্তু অ্যাপ্রোটিক হওয়ার কারণে ও তো সেপারেট হয়ে যাচ্ছে না, ও এই লোবেরই আশেপাশে ঘুরতে থাকে, আশেপাশে ঘুরতে থাকে। সো এই জন্য এখান দিয়ে OH এর ঢোকা কোয়াইট ইম্পসিবল হয়ে যায় অনেক বেশি রিপালশনের কারণে। সো OH টা অপোজিট ডিরেকশনে ঢোকে, এজন্য যে প্রোডাক্টটা হয় সেটা 100% ইনভার্সন হয়, 100% ইনভার্সন হয়। তার মানে এখানে রেসিমিক মিক্সচার করার কোনো পসিবিলিটিস নাই কোন অর্থে, যদি এটা কাইরাল কার্বন হয়ে থাকে আর কি। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। এই কাইরাল কার্বন থাকলে যে ইনভার্সন হয় সেটাকে বলা হয় ওয়ালডেন ইনভার্সন। সবাই ক্লিয়ার ভাইয়া? SN1 SN2 দুইটাই ক্লিয়ার? ছোট্ট করে একটা টিচার বক্সে জানাই দাও ভাইয়াকে। প্রচুর আসে পরীক্ষা ভাই, এটার মেকানিজম প্রচুর আসে পরীক্ষায়। ওকে, গুড, ভেরি গুড, চমৎকার। সো এই যে অনেকটা এরকম যে ওএইচটা এসে হ্যালোজেনকে ধাক্কা মেরে সরাই দিবে আর কি, মানে দুইজনের উপরই আসলে রিঅ্যাকশনটা ডিপেন্ড করতেছে কে কাকে কত বেশি ধাক্কা মারলো। হ্যাঁ, আচ্ছা। সো অ্যারেঞ্জমেন্টটা একটু খেয়াল করো, এটা যেভাবে শোয়া ছিল এটা দেখো উল্টা দিকে শোয়া, মানে কি 180 ডিগ্রি শিফট করছে আর কি, মানে ইনভার্সন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কাইরাল কার্বন না হলে সেটাকে ওয়ালডেন ইনভার্সন বলবো না, শুধু ইনভার্সন বলবো আর কি, কারণ ওয়ালডেন যিনি আছেন উনি কাইরাল কার্বন এটা অবজার্ভ করছেন, বুঝছো? এই, নাথিং এলস। আচ্ছা, তাহলে E1 E2 রিঅ্যাকশনটা দেখে ফেলি, এটা একদমই সহজ। E1 E2 রিঅ্যাকশনটা সহজ। আচ্ছা,
কুইকলি একটু বোঝাই দিই তোমাদেরকে। ধরো E1 E2, E1 মানে কি জানো? ই মানে হচ্ছে ইলিমিনেশন। ইলিমিনেশন বেসিক্যালি হচ্ছে একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে এটা কেমন টেম্পারেচার প্রিফার করবে বলো তো ফরওয়ার্ডে যাইতে হলে? কেমন টেম্পারেচার প্রিফার করবে ফরওয়ার্ডে যাইতে হলে বলো দেখি? হাই টেম্পারেচার প্রিফার করবে, ভেরি গুড। এটা হচ্ছে হাই টেম্পারেচার প্রিফার করে, উইচ ইজ গ্রেটার দেন 50 ডিগ্রি, আর কি অলমোস্ট 60 ডিগ্রির মতো হয়। হ্যাঁ, হাই টেম্পারেচারে রিঅ্যাকশন ফরওয়ার্ডে যাবে। এটা গেল একটা কথা, চলে গেল এলিমিনেশনের ক্ষেত্রে। তার মানে লো টেম্পারেচার হইলে এসএন হবে, আর হাই টেম্পারেচারে হইলে এলিমিনেশন হবে। এটা একটু মাথায় রেখো ভাইয়া সব সময়, যে এলিমিনেশন সাধারণত হয় হাই টেম্পারেচারে আর লো টেম্পারেচারে হয় এসএন। সো এসএন আর এলিমিনেশন দুইটা আসলে সাইমালটেনিয়াসলি হয়। কোনটা মেজর হবে আর কোনটা মাইনর হবে সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ওকে, সেম টু সেম জিনিসই টেম্পারেচার উপর ডিপেন্ড করে। সো দেখো E1 এর ব্যাপারটা অনেকটা সিমিলার, E1 এর ব্যাপারটা সিমিলার। এখানেও সেম দেখো, তুমি E1 এর ক্ষেত্রে হচ্ছে পোলার প্রোটেক্ট সলভেন্ট ইউজ করবা, উইক নিউক্লিওফাইল ইউজ করবা, হ্যাঁ এরকম ঘটনা। E2 এর ক্ষেত্রে তুমি ইউজ করবা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, এখানে স্ট্রং নিউক্লিওফাইল তুমি ইউজ করবা। ওকে, এই হলো ঘটনা, এগুলো কোনো ব্যাপারই না। হ্যাঁ, এটা যেমন ধরো, এটা ধরো ধরো টু স্টেপ রিঅ্যাকশন, এটা ধরো 1 স্টেপ রিঅ্যাকশন, আগের মতো। জাস্ট এটার অর্ডার হচ্ছে, দেখো এটা তো 3 to 1 আগেই ছিল, মনে রাখবো ভাইয়া এটারও অর্ডার হচ্ছে 3 to 1, এটারও অর্ডার হচ্ছে কি 3 to 1। কেউ কি বলতে পারবা কেন দুইটাই 3 to 1? এনিওয়ান ট্রাই করতে পারবা যে কেন দুইটাই 3 to 1 হয়েছে? আচ্ছা, না কাছাকাছি গেছো, কোনো সমস্যা নেই, চলো আমরা প্রত্যেকটা ডিটেলসে পড়ি। ফার্স্ট E1 রিঅ্যাকশন, একদম ইজি। হ্যাঁ, ধরো E1 রিঅ্যাকশনে E1 রিঅ্যাকশনে আমরা কাকে ইউজ করবো? ধরো তোমার কাছে আছে কার্বন, ধরো এখানে আছে একটা হ্যালোজেন, হ্যালোজেন আছে, এখানে দিলাম আমি একটা আর, এখানে একটা আর, এখানে একটা আর, বা এখানে দিলাম হচ্ছে ধরো CH3, এরকম দিলাম। এটার সাথে ধরো ফার্স্টে আমরা স্লো প্রসেসে যাব, তাই তো? স্টেপ 1 স্লো প্রসেস দিলাম, পোলার প্রোটেক্ট সলভেন্ট দিলাম। টেম্পারেচারটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ঠিক আছে? টেম্পারেচারটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ঠিক আছে? পোলার প্রোটেক্ট সলভেন্ট দিলাম। তাহলে কি হবে বলতো? ইলিমিনেশনে কি হবে? ওই যে ফার্স্টে কার্বোক্যাটায়ন ফর্ম হবে, এই যে কার্বন আর হ্যালোজেন বাদ হয়ে যাবে, ঠিক আছে? ফার্স্ট স্টেপ সবার জন্য সেম, আর সি, এটা প্লাস আর CH3 প্লাস হ্যালোজেনটা মাইনাস চলে আসবে। পোলার প্রোটেক্ট সলভেন্ট দেওয়ার কারণে তার চারপাশে H প্লাস এর একটা ছায়া থাকবে, তাই তো? H প্লাস এর একটা ছায়া থাকবে। নেক্সট স্টেপে কি হবে? স্টেপ 2 তে খেয়াল করো, স্টেপ 2 তে সুন্দর মতো এই যে আর সি প্লাস আর, এই যে CH2H যেটা আছে না, এই H কে একজন টান দিয়ে নিয়ে নিবে। ধরো লেটস সে তোমার কাছে কি আছে, লেটস সে তুমি নিলা, ধরো KOH অ্যাকুয়াস নিতে পারো তুমি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বা উইক নিউক্লিওফাইল তুমি নিতে পারো, লেটস সে তুমি নিলা হচ্ছে CH3OH নিলা, উইক একটা নিউক্লিওফাইল নিলা, সমস্যা নেই। তাহলে দেখো অলরেডি এইটা অংশ হচ্ছে প্লাস, এইটুকু অংশ হচ্ছে মাইনাস। তাহলে এই যে এই প্লাস অংশটা কি করবে? মাইনাসটাকে নিয়ে নিবে, এই মাইনাসটা কি করবে? এই প্লাসটাকে টান দিবে, পাশের কার্বন থেকে টান দিবে, দিল। এটা যদি প্লাস হয় এটা তো মাইনাস, তাই না? তাহলে এটা যদি টান দিয়ে এটাকে নিয়ে যায়, এটা খুব ফাস্ট একটা রিঅ্যাকশন হবে। খেয়াল করো, এই প্লাস আর মাইনাসের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। তাহলে দেখো আর সি আর ডাবল বন্ড CH2, এই যে এটা ফর্ম করবে, এটা ফর্ম করবে। এটা হচ্ছে 2 স্টেপ রিঅ্যাকশন, শেষ। জাস্ট সিম্পল, এইভাবে তুমি সিম্পলিফাই করে ফেলতে পারবে, এইভাবে তুমি খুবই সহজে সিম্পলিফাই করে ফেলতে পারবা। বলো সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছি এটা? ইজি না? ইলিমিনেশন মানে খালি যাবে, ফার্স্টে একটা হ্যালোজেন গেল, পোলার প্রোটিকের কারণে এটাকে আটকে রাখলো,
এই বাকি অংশটা পাশের একটা কার্বন থেকে হাইড্রোজেনকে টান দিবে, টান দিয়ে তারপর এই প্লাস মাইনাসের মধ্যে নিজেদের মধ্যে একটা ডাবল বন্ড হয়ে যাবে, শেষ, একটা অ্যালকিন ফর্ম করবে, একটা অ্যালকিন ফর্ম করবে। ওকে, সবাই বুঝতে পারছি ভাইয়া? বলো টিচার বক্সে একটা ছোট্ট করে সি লিখে বুঝিয়ে দাও সবাই এটা আমরা বুঝে গেছি কিনা। ডান ডান, তাহলে এটা আমরা বুঝে গেছি। ওকে, এটা গেল তোমার মানে E1 রিয়াকশন। এখন E1 আর SN1 এর মধ্যে ঝামেলাটা কি? ধরো এটাও তো সেম 3 ডিগ্রির জন্যই হচ্ছে। ধরো তোমার কাছে এরকম আছে আর 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 এক্স। এখন জাস্ট একটু মাথায় রেখো, ধরো দুইটাতেই আছে H2O আর এমনিতে দিলাম হচ্ছে CH3OH, দুইটা জিনিসই দিলাম। একটা ধরো নিউক্লিওফাইল দিলাম, একটা ধরো উইক বেস দিলাম, একই কথা, দুইটা সেম জিনিসই ধরো দিলাম। একটা দিলাম ধরো অ্যালকোহলীয়, একটা ধরো অ্যাকুয়াস, হ্যাঁ এরকম দিলাম। সো একটা জায়গায় তোমার টেম্পারেচার আমি দিলাম ধরো যে এখানে এখানে ধরো আমি টেম্পারেচার দিলাম হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, এখানে টেম্পারেচার দিলাম ধরো 60 ডিগ্রি সেলসিয়াস। বলো তো এইখানে ধরো এ তে কি হবে আর বি তে কি হবে, সবাই একটু বলো তো, এ তে কি হবে আর বি তে কি হবে? জাস্ট একটু চিন্তা করো, চিন্তা করে বলো এ তে কি হবে আর বি তে কি হবে? আচ্ছা, আরিফ অ্যান্সার দিছো, ভেরি গুড। বাকির একটু অ্যান্সার দাও দেখি। গুড। লো টেম্পারেচার হইলে এসএন, আর এটা যেহেতু শোনো 3 ডিগ্রি যদি হয় সো সবসময় 1ই হবে, এটা হচ্ছে ই হবে, সরি ইলিমিনেশন 1, এটা হচ্ছে ইলিমিনেশন 1। কেন? কারণ এখানে আমরা পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করছি। কি ইউজ করছি? পোলার প্রোটিক সলভেন্ট। ওকে, নেক্সট স্টেপে যাই, E2 রিঅ্যাকশন। E2 রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে? সিঙ্গেল স্টেপে হবে রিঅ্যাকশনটা। দেখো ধরো তোমার কাছে আছে হচ্ছে সি আছে, এখানে আর দিলাম, এইচ এইচ, এখানে একটা হ্যালোজেন দিলাম ফার্স্টে, তারপর এটার সাথে কি দিবা? একটা স্ট্রং বেস দিবা, স্ট্রং নিউক্লিওফাইল বা স্ট্রং বেস দিবা, হ্যাঁ অ্যালকোহলিক ভার্সন দিলা। তখন সে কি করবে ভাইয়া, খেয়াল করো, এটার মধ্যে ফার্স্টে কি করবে? এটাকে আগে আলাদা করবে, এই যে আর সি, হ্যাঁ এই যে হ্যালোজেনটা সে আলাদা হইতেছে, এখানে এইচটা থাকতেছে। তারপর আরেকটা কাজ করতে পারো তুমি, দাঁড়াও এই এইচটা এখানেই রাখি, এই আরটাকে একটু ডিভাইড করি, ওয়েট। ধরো এখানে আছে তোমার CH3, হ্যাঁ তাহলে এখানে দেখো CH2H প্লাস, এটা মাইনাস এটা প্লাস, মানে এরকম ভাবে সে আগে ডিভাইড হয়ে যায়, আগেই সে ডিভাইড হয়ে যায়, একটা কার্বন পাশের কার্বন, দুইটা কার্বনের একটা মাইনাস আর একটা প্লাস আস্তে আস্তে আলাদা হয়ে যাওয়া শুরু করে, কারণ এটার মধ্যে অলরেডি কে আছে? কে প্লাস আর OH মাইনাস আছে। সো বেসিক্যালি পরবর্তীতে কি হয় ভাইয়া, খেয়াল করে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট একটা স্টেপ, একটা স্টেটে আছে আর কি, ইন্টারিম স্টেটে আছে। সো এই হ্যালোজেনটা সে পটাশিয়ামের কাছে চলে আসে আর এইচটা OH এর কাছে চলে আসে। সো KX আর H2O ফর্ম করে, প্লাস কি ফর্ম করলো দেখো, এই প্লাস আর মাইনাসের মধ্যে একটা বন্ড হয়ে যায়, তাহলে দেখো CH2 ডাবল বন্ড CH2। মানে বেসিক্যালি এখানেও তোমার আসলে প্রায়োরিটির একটা বিষয় চলে আসে। প্রায়োরিটির একটা বিষয় বলতে কি বোঝায়, জিনিসটা একটু বুঝো। সাইজে রুল পড়ছিলাম না ভাই আমরা, সাইজে রুল, ওই সাইজে রুলটা চলে আসে আর কি। সাইজে রুলে কি বলছে? সিম্পল হিসাব, ডাবল বন্ডেড কার্বনে যত বেশি আর থাকবে জিনিসটা তত বেশি স্টেবল, যত বেশি আর থাকবে তত বেশি স্টেবল। তাহলে ভাইয়াকে একটা ছোট্ট কোয়েশ্চেন অ্যান্সার দাও, আর যত বেশি ডিগ্রি কি তত বেশি নাকি কম? বলো তো, আর যত বেশি ডিগ্রি কি তত বেশি নাকি কম?
আর যত বেশি ডিগ্রি তত বেশি, আর হাইড্রোজেন যত বেশি ডিগ্রি তত কম। ধরো তিনটেই হাইড্রোজেন থাকলে 9 ডিগ্রি, একটা হাইড্রোজেন কম থাকলে 1 ডিগ্রি। আর যত বেশি তত বেশি ডিগ্রি না, আর বেশি মানে ডিগ্রি বেশি। সো এই জন্য এটা প্রিফার করা হচ্ছে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এই হলো ঘটনা, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, শেষ। আচ্ছা, সো এইটাই হচ্ছে ঘটনা। সো এখানে একটু মনে রাখো, এখানে ডিএমএফ বা ডিএমএসও যে কোনো একটা দিবা। এখন এখানে ঘটনা কি, ধরো তোমার কাছে থাকলো হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখন তুমি যদি 10 ডিগ্রিতে করো আর যদি তুমি 60 ডিগ্রিতে করো, সেখানের একটা বিষয় চলে আসবে, হ্যাঁ। বা 3 ডিগ্রিতেও যদি করো তখন একটা বিষয় চলে আসবে। এখন অনেকে বলতে পারো যে ভাই 2 ডিগ্রি কি করবে। ধরো তোমার কাছে আছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থাকলে ভাইয়া তুমি যেটা করবা, যদি তুমি দেখো পোলার প্রোটিক সলভেন্ট আছে, পোলার প্রোটিক সলভেন্ট আছে এবং লো টেম্পারেচার, তাহলে এসএন হবে। পোলার প্রোটিক পোলার প্রোটিক সলভেন্ট, আবার 10 ডিগ্রি মানে লো টেম্পারেচার মানে এসএন, পোলার প্রোটিক হলে 1। আর যদি হয় পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, আর যদি হয় লো টেম্পারেচার 10 ডিগ্রি, তখন তুমি কি করবা, SN2, শেষ। আর যদি পোলার প্রোটিক সলভেন্ট দাও আর 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দাও তাহলে হবে E1। আর যদি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট দাও আর 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দাও তাহলে হবে E2, শেষ ঘটনা। সবাই কি বুঝতে পারছো? SN1, SN2, E1, E2 কোন সময় কি হবে? সবাই ক্লিয়ার? বলো সবাই এটা বুঝে গেছো কিনা। আমি অনেক সময় স্ট্রং বেস বলছি, ওই স্ট্রং বেস আর স্ট্রং নিউক্লিওফাইল একই, নিউক্লিওফাইল তো বেস হিসেবে অ্যাক্ট করে, সেটা তো আমরা জানি, হ্যাঁ। এরকম বলো, সবাই কি পার্থক্যটা বুঝতে পারছি ভাই ইনশাল্লাহ? আচ্ছা, আমি কিন্তু অনেক ডেপথে পড়াই ফেলছি, এত ডেপথ আসলে লাগে না, বাট জিনিসটা বোঝাটা জরুরি, হ্যাঁ। তাহলে বলো চারোটাই সিমিলার না ভাইয়া? দেখো SN1 বলো, SN2 বলো, E1 বলো, E2 বলো, চারোটাই সিমিলার। মানে SN1 আর E1 টা সিমিলার, SN2 আর E2 টা সিমিলার। জাস্ট মনে রাখবা সিরিয়ালটা কি, SN1, E1, E2 তিনটারই হচ্ছে 3, 2, 1, আর শুধুমাত্র SN2 এর ক্ষেত্রে 1, 2, 3। ওকে, ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? বলো সবাই আমরা ক্লিয়ার কিনা। ছোট্ট করে একটা সি লিখে দিই ভাইয়াকে কষ্ট করে। ওকে, ডান। তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, ওকে ভাইয়ারা বলো, একটা রিঅ্যাকশন আছে, কমপ্লিট দ্য ফলোইং টু রিঅ্যাকশনস। এই যে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, এটা কিন্তু 1 ডিগ্রি, দেখো দুইটা হাইড্রোজেন আছে, একটা মিসিং, তাহলে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। KOH অ্যালকোহলীয় দিছে, KOH অ্যাকুয়াস দিছে। অ্যালকোহলীয় হলে হবে কোনটা হবে, এলিমিনেশন হবে, ফাইন। আর KOH অ্যাকুয়াস দিলে কি হবে, SN হবে, এটাও আমরা বুঝি। এখন খেয়াল করো 1 ডিগ্রি হইলে অবশ্যই 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 SN2 হবে, কোনো ডাউট নাই। 1 ডিগ্রি হলে SN2 হবে। আর একটু চিন্তা করো, 1 ডিগ্রি হইলে তোমার কি হবে, E2 হবে না E1 হবে, সেটা ডিপেন্ড করবে তুমি কি দিতেছো। তুমি যদি পোলার প্রোটিক সলভেন্ট দাও তাহলে E1 হবে, তুমি যদি পোলার প্রোটিক আর যদি পোলার অ্যাপ্রোটিক দাও তাহলে E2 হবে, শেষ। সবাই বুঝছো কনসেপ্টটা? ক্লিয়ার? আচ্ছা, ওকে। ইউজুয়ালি কি হয় যে এটা যেহেতু SN2 দিচ্ছে, এটা হচ্ছে E2 বেশি প্রেফার করে, E2 হচ্ছে বেশি প্রেফার করে। আচ্ছা, সো এটা আমরা মোটামুটি দেখে ফেলছি। সো এটা তোমাদের ডান, এটা মোটামুটি আশা করি সবারই ক্লিয়ার, আর কোনো ঝামেলার কিছু নাই এখানে। সো আসি সামনে, দেখো একটা হোমওয়ার্ক দিছি, ডিসকাস দ্য আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন অফ ফাংশনাল গ্রুপস অফ A and B। হ্যাঁ, ফাংশনাল গ্রুপস অফ A and B। ওকে, এটা মনে হয় ভুল আসছে, হ্যাঁ, ফাংশনাল গ্রুপস অফ A and B, এটা দেওয়ার দরকার নেই। তুমি যেটা করবা সেটা হচ্ছে রাইট দ্য মেকানিজম অফ ফরমেশন অফ A, এটার মেকানিজম লিখবা। পারবা না তোমরা সবাই ইনশাল্লাহ? বলো তো,
এমনি বলো তো এটা কি SN1 হবে, SN2 হবে, E1 হবে, E2 হবে, কোনটা হবে? SN1 SN2 হবে, E1 E2 হবে, কোনটা হবে বলো দেখি। ডিসক্লোজ করবো না, খালি দেখবো তোমাদের অ্যান্সার। যারা যারা অ্যান্সার দিছো ঠিক আছে, হ্যাঁ কি অ্যান্সার দিছো সেটা বলবো না। ওকে, সো এটা হোমওয়ার্কটা করে ফেলো। আমি এটা হচ্ছে মুছে দিই, এটা দরকার নেই করার। এটা দরকার নেই করার। ওকে, ডান। আচ্ছা, ওকে, হ্যাঁ সবারটাই হয়েছে, মাশাআল্লাহ, ভেরি গুড। তারা তো পড়তে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে, এই তো আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল ভাইয়া। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিক মতো বুঝতে পারছো ভাইয়া। ঈদের পর আজকে একটা লং ক্লাস নিলাম, আশা করি সবাই ঠিক মতো বুঝছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।